হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। নতুন সিলেবাস ভিত্তিক গ্রুপ সি ডি এর আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মিক্স জিকের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে। আর যারা নতুন তারা এই ক্লাসটিকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আজকের এই প্রশ্ন উত্তর ক্লাস কিন্তু তোমাদের নতুন সিলেবাস ভিত্তিক এবং এক্সাম ওরিয়েন্টেড, সম্পূর্ণ কিন্তু এক্সাম বেশি দিন বাকি নেই, অতএব সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আগের দিনের হোমওয়ার্ক দিয়েছিলাম সাধারণ লবণের রাসায়নিক নাম কি। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি আমরা জেনে নিই। সঠিক উত্তরটি হবে কি? সোডিয়াম ক্লোরাইড। একে সাধারণ লবণও বলা হয়। সাধারণ লবণের রাসায়নিক নাম হিসাবে সোডিয়াম ক্লোরাইড, এটাই আমরা জানি। এটা খুবই সোজা একটি প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমি প্রথমে একটুখানি, যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যারা জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তারা কিন্তু এই নিচে দেওয়া লিঙ্ক বা আমি ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, ওই লিঙ্কে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও জলদি, যেখানে আমাদের প্রতিদিনের ক্লাসের আপডেট এবং গুরুত্বপূর্ণ পিডিএফ গুলো কিন্তু ওখানেই পাবে। প্রথম প্রশ্নটিতে কি বলা হচ্ছে প্রথমে দেখে নিই। তোমাদের স্ক্রিনে কিন্তু চলে এসেছে প্রথম প্রশ্ন। অবশ্যই চাইবো যে তোমরা মনে মনে পার্টিসিপেট করো, কমেন্ট বক্সে পার্টিসিপেট করো, কারণ গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে, যাতে তোমাদের দিমাগ কিন্তু কাজ করে ভালোভাবে এবং পরীক্ষার আগে কিন্তু তোমরা অ্যাক্টিভ থাকতে পারো। তাহলে কোনটি শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত? তাহলে সঠিক উত্তরটি কি এখানে দেখে নিই। সঠিক উত্তরটি হবে গ, কঠিন কার্বন ডাই অক্সাইড কিন্তু যাকে শুষ্ক বরফ বলা হয়। তাহলে পরবর্তী প্রশ্নতে আমরা যাব। তার আগে তোমাদের বলবো আর একবার যে তোমরা পার্টিসিপেট করো, অবশ্যই তোমাদের পরীক্ষার আগে বারবার বলছি পার্টিসিপেট করার জন্য তোমাদের কাছে, যাতে তোমাদের কিন্তু ভালো হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিই, যে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি? খুবই সোজা প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু বারংবার পরীক্ষায় দেখা গেছে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? খ, যকৃৎ। যকৃৎ কিন্তু মানবদেহের বৃহত্তম গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড। পরবর্তী, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এই আত্মজীবনীটি নিচের কোন ক্রিকেটের জীবনের উপর ভিত্তি করে লেখা? তাহলে ক, রোহিত শর্মা, খ, শিখর ধাওয়ান, গ, হার্দিক পান্ডিয়া, ঘ, শুভমন গিল। তাহলে সঠিক উত্তরটি কি আমরা জেনে নিই। আর যারা জানো কমেন্ট বক্সে পার্টিসিপেট করো, এখন কিন্তু পার্টিসিপেট করা অত্যন্ত জরুরি। বারবার তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা পার্টিসিপেট করো, তোমাদের পরীক্ষা কিন্তু দেরি নেই, অতএব পার্টিসিপেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হবে কি? খ, শিখর ধাওয়ান। কি হবে দেখো, তোমাদের কেন বলা হচ্ছে, পরীক্ষার আগে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছি, সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বেছে আনি। তাহলে তোমরা পার্টিসিপেট করলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু বেশি মনে থাকবে। এই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা, তোমরা পার্টিসিপেট করো। তাহলে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই এখান থেকে, যেটা তোমাদের স্ট্যাটিক পার্ট, পরীক্ষায় আসার মতো। প্লেইং ইট মাই ওয়ে, সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বই, যেটা অনেকদিন আগেই প্রকাশ হয়েছিল। তারপরে পরবর্তী, দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং এর আত্মজীবনীমূলক বই। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক বই। আর হচ্ছে নো স্পিন, যেটা রিসেন্টলি নিউজে ছিল খুব, সেটা হচ্ছে নো স্পিন, যেটা সেনওয়ানের লেখা। তাহলে এখান থেকে মনে রাখছো যে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এটা শিখর ধাওয়ানের আত্মজীবনী। প্লেইং ইট মাই ওয়ে, সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং এর আত্মজীবনী। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী। নো স্পিন, সেনওয়ানের আত্মজীবনী। আমার সঙ্গে কিন্তু মুখে মুখে তোমরা বলতে পারো যদি কোনো ফাঁকা জায়গায় থাকো। বাংলার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা বা সংবাদপত্রের নাম কি ছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে কিন্তু তোমরা গুলিয়ে ফেলতে পারো। তো প্রথম আগে সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর ছিল কি? গ, সমাচার দর্পণ। এটা ছিল বাংলার প্রথম সাপ্তাহিক অর্থাৎ উইকলি সংবাদপত্র। এখান থেকে আমরা দিগদর্শনের নাম হয়তো তোমরা অনেকে এই কারণে বললাম, দিগদর্শনের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলতে, কিন্তু দিগদর্শন ছিল কিন্তু বাংলার প্রথম মাসিক
মাসিক সংবাদপত্র, আর সমাচার দর্পণ ছিল কিন্তু প্রথম সাপ্তাহিক অর্থাৎ উইকলি সংবাদপত্র। এই দুটোই কিন্তু 1818 সালেই প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সামগ্রিকভাবে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, পয়েন্ট ক্যালিমিয়াম, আর হচ্ছে কোভালাম। দেখি তোমরা যারা জানো অবশ্যই চাইবো যে কমেন্ট বক্সে পার্টিসিপেট করো, অ্যাক্টিভ থাকো। ক্লাসে অ্যাক্টিভ যতটা থাকবে তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমরা ততটাই উপকার পাবে পরীক্ষায় গিয়ে। তাহলে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও ঝটপট। আর যারা জানো না তারা অবশ্যই এত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি দেখে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কি হচ্ছে? খ, ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু, সর্বদক্ষিণতম বিন্দু। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পার্ট আমি তোমাদের আলোচনা করে দিই। উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল, লাদাখ বা সিয়াচেন গ্লেসিয়ারে অবস্থিত। দক্ষিণতম বিন্দু, দক্ষিণতম মেইনল্যান্ডের বিন্দু যদি তোমাদের প্রশ্নতে আসে যে দক্ষিণতম ভূভাগের বিন্দুর নাম কি সর্বদক্ষিণে, সেটার উত্তর হবে কিন্তু কন্যাকুমারী, তামিলনাড়ুতে অবস্থিত। আর সাউথ মোস্ট, ওভারঅল সাউথ মোস্ট যদি তোমাদের প্রশ্নটি আসে, যেটা আমি তোমাদের করেছি, সেটার নাম হবে ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আর পূর্ব দিকের বিন্দু যেটার নাম হচ্ছে কিবুতু, সর্বপূর্ব দিকের বিন্দু হচ্ছে কিবুতু। আর পশ্চিম দিকের বিন্দু হচ্ছে গুয়াহাটি। কিবুতু হচ্ছে অরুণাচল প্রদেশে, আর গুয়াহাটি গুজরাটের কচ্ছ জেলায়। পরবর্তী প্রশ্নে আমরা যাই যে 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বাজেট কে পেশ করলেন? তাহলে এটা কিন্তু রিসেন্টলি পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষার জন্য যে বাজেট কে পেশ করেছে পশ্চিমবঙ্গের। সঠিক উত্তর কি হবে? খ, চন্দ্রিমা ভট্টাচার্য, ইনি কিন্তু রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার বলা হয়? এ এ গ্রুপ, ক হচ্ছে এ গ্রুপ, খ বি গ্রুপ, না গ এ বি গ্রুপ, ও ঘ ও বি গ্রুপ। এই ধরনের প্রশ্ন সায়েন্স থেকে তোমাদের অনায়াসেই কিন্তু চলে আসে। তাহলে আশা করবো পার্টিসিপেট করো। আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, পার্টিসিপেট না করলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু তখন পাজেল হয়ে যাবে। এখন পার্টিসিপেট করলে তখন ভালো মনে থাকবে। তোমরা কিন্তু পার্টিসিপেট করে আসতে পারবে তখন। যদি কোনো রকম যদি মাইন্ডে চলে আসে না, তখন পার্টিসিপেট মানে অ্যান্সারটি করে আসতে পারবে, তোমাদের জন্য ভালো হবে। সেই জন্য রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে পার্টিসিপেট করো। তাহলে এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তরটি কি হবে? ঘ, ও গ্রুপ। ও গ্রুপের রক্তকে কিন্তু সার্বজনীন দাতা বলা হয়। কেন বলা হয়? ও গ্রুপের রক্তে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। এর ফলে এই রক্ত অন্য যে কোনো গ্রুপের মানুষের শরীরে দিলে পার্শ্ব প্রতিক্রিয়া বা রক্ত জমাট বাঁধার ভয় থাকে না। এই কারণেই কিন্তু সার্বজনীন দাতা বলা হয়। আর এবি গ্রুপ, এই এবি গ্রুপের রক্তে কি হয়? অ্যান্টিবডি থাকে না। তাহলে কি হয়? এরা যে কোনো গ্রুপের রক্তই কিন্তু এরা গ্রহণ করতে পারে। এরা এরা এ হোক, বি হোক বা এবি বা ও, এই 4টি গ্রুপের রক্তই কিন্তু এরা গ্রহণ করতে পারে। এদের কিন্তু কোনো সমস্যা থাকে না। এরা তাই এদেরকে কিন্তু সার্বজনীন গ্রহীতাও বলা হয় এবি গ্রুপের রক্তকে। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই যে প্রাথমিক রং, প্রাইমারি কালার্স কোনগুলো? এর মধ্যে লাল, নীল, হলুদ কি প্রাইমারি কালার্স? না, লাল, সবুজ, নীল প্রাইমারি কালার্স। ঘ, গতে আছে সবুজ, হলুদ, নীল, না ঘতে আছে সাদা, কালো, লাল। তোমরা বলে ফেলো দেখি কমেন্টে ঝটপট যে প্রাইমারি কালার্স কোনটি। আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে খ, লাল, সবুজ, নীল, আর আর জিবি। আরসিবি বলো না কিন্তু, আরজিবি। আরজিবি হচ্ছে প্রাইমারি কালার্স। কেন এদেরকে প্রাইমারি কালার্স বলা হয় সেটা প্রথমে জেনে নিই। কারণ এই সমস্ত রংগুলো কি হয়, এই সমস্ত রংগুলো মিশিয়ে কিন্তু অন্যান্য যেকোনো রং তৈরি করা যায়। নির্দিষ্ট অনুপাতে মেশালে অন্যান্য রং তৈরি করা সম্ভব হয়। তাই এদেরকে কিন্তু প্রাথমিক কালার্স বলা হয়। আর পরিপূরক কালার্স কোনগুলো? এখানে যেকোনো দুটি রং মিশিয়ে, যে সমস্ত রং মিশিয়ে আর কি সাদা রং তৈরি করা যায় বা সাদা আলো তৈরি করা যায়, তাদেরকে কিন্তু পরিপূরক রং বলে। যেমন নীল আর হলুদ যদি তোমরা মিশিয়ে দেখো, দেখতে পাবে সাদা রঙের আলো কিন্তু তৈরি হচ্ছে। আর গৌণ রং কোনগুলো বা সেকেন্ডারি কালার্স কোনগুলো? যে রংগুলো প্রাথমিক রংগুলো মিশিয়ে যে সমস্ত রংগুলো পাওয়া যায় সেগুলোকেই কিন্তু গৌণ রং বলা হয়। ইউএনএপি সদর দপ্তর কোথায় অবস্থিত? এইরকম সদর দপ্তর থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন দেখা যায়। প্রতিটা প্রশ্নে তোমাদের যে আপকামিং এক্সাম আসছে আমি 100% বলে দিতে পারি, কোনো না কোনো সংস্থার সদর দপ্তর তোমাদের জিজ্ঞাসা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইউএনএপি সদর দপ্তর কোথায় আছে? এখানে কিন্তু তোমরা গোলাবে না। এখানে সঠিক উত্তরটি কি আছে? ইউএনএপি সদর দপ্তর আছে নাইরোবি, যেটা কেনিয়ায় অবস্থিত। এই ইউএনএপিটা কি আমরা একটু সংক্ষেপে জেনে নিই। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। অর্থাৎ বিশ্বের যে সমস্ত পরিবেশের কর্মসূচি নেওয়া উচিত বা
বা কি ডিসিশন হবে পরিবেশ কর্মসূচি নিয়ে, সেই সমস্ত কিন্তু এই সংস্থা দেখাশোনা করে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা কবে হয়েছিল? 5ই জুন 1972 সালে সুইডেন স্টকহোম সম্মেলনের ফলস্বরূপ কিন্তু এটা প্রতিষ্ঠা হয়। আর আমরা তো সকলেই জানি, আশা করবো যে প্রতি বছর 5ই জুন বিশ্বব্যাপী কিন্তু পরিবেশ দিবস পালন করা হয়। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায়, যে কোন দিনটাকে বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালন করা হয়, তাহলে সেটির উত্তর হবে কিন্তু 5ই জুন। পরবর্তী প্রশ্নে আমরা দেখে নিই, তোমাদের স্ক্রিনে তোমাদের ডিসপ্লেতে চলে এসে পার্টিসিপেট করো। 2025 সালের ডুরান্ড কাপ ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে? তাহলে মোহনবাগান বিজয়ী হয়েছে, না ইস্ট বেঙ্গল বিজয়ী হয়েছে, বা নর্থ ইস্ট ইউনাইটেড, না ডায়মন্ড হারবার? সঠিক উত্তরটি দিয়ে ফেলো, আর যারা জানো না সঠিক উত্তরটি দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ডুরান্ড কাপ 2025 সালের ফাইনাল জিতেছে। তাহলে কাকে হারিয়ে জিতেছে? প্রথম রানার্স আপ তাহলে কারা হয়েছে এটা মনে রাখছো, ডায়মন্ড হারবার এফসি কিন্তু রানার্স আপ হয়েছে। অর্থাৎ দুই দলের মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর ডায়মন্ড হারবারের মধ্যে ফাইনাল হয়েছিল, তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতে গেছে এবং হেরে গেছে কি ডায়মন্ড হারবার, তারা কিন্তু রানার্স আপ হয়েছে। পরবর্তী আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো, এবং খুবই সোজা একটি প্রশ্ন। আশা করবো এই প্রশ্নের উত্তর যারা ক্লাস করছো অনেকেই জানো, অবশ্যই এটা কিন্তু জানাও। অবশ্যই আমি খুব খুশি হব যদি তোমরা জানো, তোমরা পার্টিসিপেট করো আমার ক্লাসে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর ঘুমিয়ে থাকার কিন্তু সময় নেই, পরীক্ষা কিন্তু একদম একদম সামনে, আর মাত্র 15 থেকে 20 দিন আছে, অতএব পার্টিসিপেট করো। তাহলে সঠিক উত্তর কি হবে? খ, দয়ানন্দ সরস্বতী 1875 সালে কিন্তু তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। তো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বনভূমি জাতীয় উদ্যান প্রথম ম্যাসকট ব্যবহার শুরু করে? তাহলে কোন কোন বনভূমি জাতি বা জাতীয় উদ্যান মাস্কট শুরু করে? সঠিক উত্তরটি আমরা এখানে দেখে নিই। সঠিক উত্তর কি হবে? খ, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এই জাতীয় উদ্যানটি কিন্তু প্রথম মাস্কট প্রকল্প চালু করে। এই ম্যাসকটের প্রধান লক্ষ্য কি? এই ম্যাসকট হচ্ছে সংরক্ষণের বার্তা দেওয়ার জন্য। রয়্যাল বেঙ্গল টাইগারকে ম্যাসকট হিসেবে ব্যবহার করেছেন, অর্থাৎ যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে দিন দিন কমে যাচ্ছে তাকে সংরক্ষণ করতে হবে, এই বার্তা পৌঁছানোর জন্যই কিন্তু এই ম্যাসকট ব্যবহার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? তোমাদের জন্য একটা ট্রিকি কোশ্চেন তোমাদের দিলাম, যে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন। দেখি কতজন উত্তর করতে পারো আমার উত্তর দেওয়ার আগে। উম, তাহলে সঠিক উত্তরটি এখানে কি হবে? সঠিক উত্তরটি হবে কি, দেখে নি। খ, ফণীভূষণ চক্রবর্তী কিন্তু কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পার্টও আমরা দেখে নিই। ভারতের প্রাচীনতম হাইকোর্ট অর্থাৎ প্রথম ভারতীয় হাইকোর্ট কিন্তু ছিল এটাই, কলকাতা হাইকোর্ট। এটি 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী 1862 সালে কিন্তু প্রতিষ্ঠা হয় 1 জুলাই। প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার বার্নস পিকক। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি, সেখানে উত্তর কিন্তু হবে স্যার বার্নস পিকক। কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় বিচারপতি, তাহলে কিন্তু উত্তর হবে কি, ফণীভূষণ চক্রবর্তী। আর প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? মঞ্জুলা চেল্লুর, ইনি কিন্তু প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। এটাও মনে রাখছো, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বাঙালি হিসাবে কে নোবেল পুরস্কার পান? খুবই সোজা প্রশ্ন, কি হবে উত্তর? তাহলে প্রথম বাঙালি হিসাবে কে নোবেল পুরস্কার পায়? তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। খ, রবীন্দ্রনাথ ঠাকুর। কেন পেয়েছিলেন? 1913 সালে তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। কেন? গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলিকে ইংলিশে ট্রান্সলেট করা হয় ওই সালে, সেই জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আমাদের ধুরন্ধর ব্যাচ আমাদের অলরেডি ক্লাস চলছে, অনেকটাই এগিয়ে গেছে। আবারও বলছি, আমাদের কিন্তু এই ব্যাচে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী এবং আপকামিং এক্সামের কথা মাথায় রেখে একদম কিন্তু এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের গাইড করা হয়, ধরে ধরে গাইড করা হয়, ডাউট ক্লাস নেওয়া হয়। সমস্ত কিছু কিন্তু তোমাদের 1 to 1 বসিয়েও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি সমস্ত কিছু। অতএব যারা অ্যাডমিশন নিতে চাও তারা নিচে যে 4টি নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে আমরা চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা রেখার নাম কি? তাহলে এর সঠিক উত্তর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? গ, র্যাডক্লিফ লাইন। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা এটা নিয়ে কোনো সমস্যা করো না। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা রেখার নাম সেটা মনে রাখলেই হচ্ছে র্যাডক্লিফ লাইন। এখান থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক পার্ট আমি তোমাদের তুলে ধরছি। র্যাডক্লিফ লাইন তাহলে বলেই দিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন কার মধ্যে আছে? ভারত ও চীনের মধ্যে, এটাও মনে রাখছি। ম্যাকমোহন লাইন আছে ভারত আর চীনের মধ্যে। ডুরান্ড লাইন কি আছে? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে, যেটা আগে ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল ডুরান্ড লাইন। আর পক প্রণালী, পক স্ট্রেট কোথায় আছে? ভারত
ও শ্রীলঙ্কার মাঝে কিন্তু পক প্রণালী আছে। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসার মতো প্রশ্ন এসছে বারবার। গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? এই গুপ্ত বংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তাহলে সঠিক উত্তরটি জেনে নিই। খ, শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠা ছিলেন। এখানে কিন্তু তোমরা গোলাতেই পারো। এখান থেকে সেই জন্য আমি তোমাদের পুরো একটু স্ট্যাটিক পার্ট আমি কিন্তু তোমাদের একটু আলোচনা করে দিই, সেটা দেখে নাও। সঠিক সঠিক স্ট্যাটিক পার্ট কি? তাহলে প্রথম প্রতিষ্ঠা কে করেছিলেন শ্রীগুপ্ত সেটা দেখেই নিলাম। প্রকৃত প্রতিষ্ঠাতা যদি ধরা হয় তাহলে কিন্তু প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয়। তিনি মহারাজাধিরাজ উপাধিও নিয়েছিলেন। স্বর্ণযুগ গুপ্ত বংশ, গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণযুগ বলছে ভারতের ইতিহাসে। কেন স্বর্ণযুগ বলা হয়? এই সময় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্যের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। এই জন্য এই যুগকে স্বর্ণযুগ বলা হয়। আর হচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে জেনে নিই। ইনি ছিলেন ভারতের নেপোলিয়ন বলা হতো। বি এ স্মিথ এই উপাধি দিয়েছিলেন। ইনি একজন ইতিহাসবিদ ছিলেন। ইনি উপাধি দিয়েছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন। তার সহকবি ছিলেন হরিসেন, যিনি বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। তাহলে এখান থেকে কিন্তু এটাও প্রশ্ন আসতে পারে যে হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? সেটা হচ্ছে হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? হ্যাঁ, ঠিকই। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি। আর এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে কিন্তু প্রশ্ন দেখা যায়, আপকামিং এক্সামেও আসতেই পারে তোমাদের প্রশ্ন। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? তাহলে তখন কিন্তু অ্যান্সার হবে হরিসেন। খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল বিক্রমাদিত্য উপাধি তিনি গ্রহণ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর শকদের পরাজিত করে শকারি উপাধিও কিন্তু তিনি নিয়েছিলেন। আর পতন বলতে কি, এই যে গুপ্ত বংশের পতন কখন হয়? যে হুনরা আক্রমণ করার ফলে কিন্তু এই গুপ্ত বংশের পতন শুরু হয়। গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আসার মতো প্রশ্ন। গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। পরবর্তী প্রশ্নতে আমরা যাই। তোমাদের স্ক্রিনে অবশ্যই চলে এসেছে পরবর্তী প্রশ্ন। তাহলে তোমরা এর পার্টিসিপেট করো, তোমরা পার্টিসিপেট করো। আবারও বলছি, বারবার তোমাদের রিকোয়েস্ট করছি পরীক্ষার আগে যে পার্টিসিপেট করো। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে গ, 25 বছর কিন্তু লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন। এখান থেকে আর দুটো গুরুত্বপূর্ণ, রাজ্যসভার জন্য কিন্তু 30 বছর ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন এবং রাষ্ট্রপতির জন্য 35 বছর ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন। এইগুলো কিন্তু এইরকম টাইপের কোশ্চেন বারংবার দেখা যায়, সেই জন্য কিন্তু তোমাদের তুলে ধরা এই সমস্ত কোশ্চেন। এই যে দুটো পরবর্তীতে যে স্ট্যাটিক জানালাম, এই দুটো গুরুত্বপূর্ণ, যে রাজ্যসভার জন্য 30 বছর বা রাষ্ট্রপতির জন্য 35 বছর কিন্তু ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন। পরবর্তী সংবিধানের, বর্তমানে সংবিধানে আর কি কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিজ অর্থাৎ মৌলিক কর্তব্যের কথা আলোচনা করা হয়েছে? তাহলে কটি, সংখ্যা কটি মৌলিক কর্তব্য? এটা আমাদের সবারই জানা উচিত যে আমাদের কটি মৌলিক কর্তব্য রয়েছে আমাদের সংবিধানে। তাহলে সঠিক উত্তর কি হবে? গ, 11টি। 11টি মৌলিক কর্তব্য কিন্তু আমাদের সংবিধানে বর্তমানে রয়েছে। এটা তোমাদের একটি হোমওয়ার্ক, যে রাজ্যসভার একজন সদস্যের পদের মেয়াদ কত বছর? ক, 5 বছর, খ 6 বছর, গ 4 বছর, না আজীবন? তাহলে এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বারবার রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে কিন্তু পার্টিসিপেট করো। না করলে কিন্তু তোমাদের এক্সামের আগে যদি এরকম হাত গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু তোমরা এক্সামে ক্র্যাক করাটা তোমাদের জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। তাই তোমাদের রিকোয়েস্ট করো পার্টিসিপেট করার জন্য। তাহলে আর কি, আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর হোমওয়ার্কের অ্যান্সার আশা করছি করছো তোমরা। পরীক্ষার প্রাক মুহূর্তে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমাদের একদম, মানে পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে ধরছি। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে প্রিপারেশন করবে। জয় হিন্দ। থ্যাংক ইউ সবাইকে।